দ্রুত ছড়াচ্ছে নতুন ভাইরাস HMPV, আরও এক মহামারীর আতঙ্ক। এই রোগে মৃত্যু কি বেশি, কি বলছেন চিকিৎসকরা? ট্রাম্পের অভিষেকে মোদির দাওয়াত পাওয়া নিয়ে অনিশ্চয়তা, ভাঙছে কি আমেরিকাকে বন্ধু বানানোর ভারতের স্বপ্ন? আগুন ধরার পরও প্রাণে বেঁচে গেল নেপালের যাত্রীবাহী বিমানের 76 আরোহী, কিভাবে পাইলট বাঁচালেন তাদের জীবন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস HMPV। জনমনে আতঙ্ক ছড়ানো এই ভাইরাস কি করোনা মহামারীর মতোই প্রাণঘাতী হবে? এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার কি বেশি হবে? এর চিকিৎসা কি? চীন, জাপান ও মালয়েশিয়ার পর এবার প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর জোরে সোরে এমন প্রশ্নের উত্তর খুঁজছেন আতঙ্কিত মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক না হলে শিশু, বয়স্ক ব্যক্তি ও জটিল রোগে আক্রান্তদের জন্য প্রাণঘাতী হতে পারে এই ভাইরাস। ফলে আবারও কি লকডাউনে স্থবির হয়ে পড়বে সবকিছু? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। করোনা মহামারীর 5 বছরের মাথায় চোখ রাঙানি দিচ্ছে চীনের আরেক ভাইরাস। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরুতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এই HMPV ভাইরাস। তাহলে কি আরও একবার মহামারীর দিকে যাচ্ছে বিশ্ব? করোনাকালীন সময়ের মতো আরও একবার কি শুরু হবে লকডাউন বা কোয়ারেন্টিন? চীন ও জাপানের বর্তমান পরিস্থিতি সেদিকে ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, 2025 সালে বিশ্বজুড়ে একটি মহামারীর শঙ্কা রয়েছে। তবে কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে তা নিশ্চিত হওয়া যায়নি, তাই আগাম রোগটির নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আর এই ভাইরাসের প্রাদুর্ভাব সে মহামারীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে হাম, কলেরা বা স্ক্যাবিসের মতো এমন আরও 11টি রোগ রয়েছে এই মহামারীর তালিকায়। চীনের সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, করোনার সময় যেভাবে হাসপাতালগুলোতে ভিড় সৃষ্টি হয়েছিল, ঠিক তেমন অবস্থা এই HMPVর প্রাদুর্ভাবেও। একই পরিস্থিতি জাপানেও। দেশটির গণমাধ্যমগুলো বলছে, চলতি মৌসুমে ফ্লু বা ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। মাইকেল হেড আরও বলেন, আগামী মহামারীর বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং এতে মৃত্যুর হার পৌঁছবে সর্বোচ্চে। যদিও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনের সরকার জরুরি অবস্থা জারি করেনি দেশটিতে, কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে বলে ধারণা করছে বেশ কিছু সংবাদ মাধ্যম। আমাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতে ইতোমধ্যেই 2 জন নবজাতকের মধ্যে শনাক্ত হয়েছে HMPV ভাইরাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আক্রান্ত 2 জনের একজন 3 মাস বয়সী এক মেয়ে শিশু আর 8 মাস বয়সী এক ছেলে শিশু। শিশু 2 জনের কেউই দেশের বাইরে যায়নি, তাই কিভাবে তারা সংক্রামিত হলো তা এখনও নিশ্চিত না। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, মেয়ে শিশুটি ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আর ছেলে শিশুটির অবস্থাও উন্নতির দিকে। এমন অবস্থায় বাংলাদেশেও কি খুব দ্রুত প্রবেশ করবে এই ভাইরাস? আর যদি আমাদের দেশেও ছড়িয়ে পড়ে তাহলে কি হবে পরিণতি? বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি আক্রান্তের ঝুঁকিতে আছে 5 বছরের কম বয়সী শিশুরা ও বয়স্করা, যাদের ইতোমধ্যেই শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে। রোগের উপসর্গের মধ্যে রয়েছে নাক দিয়ে পানি পড়া, কাশি হওয়া, জ্বর, গায়ে র্যাশ ওঠা ইত্যাদি। এখনও এই রোগের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই বিশেষজ্ঞরা বলছেন উপসর্গ দেখা দিলে বিশ্রাম নিতে। তবে যদি শরীর বেশি খারাপ করে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও নিয়মিত মাস্ক ব্যবহার, অন্তত 20 সেকেন্ড সাবান ও পানি দিয়ে হাত ভালোভাবে ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কমানো যেতে পারে এর সংক্রমণ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে কি দাওয়াত পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ভারত। তবে আমন্ত্রণ জানানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আমেরিকাকে বন্ধু বানানোর ভারতের স্বপ্ন কি দুঃস্বপ্নে পরিণত হবে? আনপ্রেডিক্টেবল ট্রাম্প কি ভারতের বদলে চীনকে কাছে টেনে নেবেন? তাতে কতটা বিপদে পড়বে চীনের শত্রু ভারত? আঞ্চলিক পরিস্থিতিতে উত্তাপ বাড়লে তার প্রভাবে কতটা পড়বে বাংলাদেশের উপর? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন হাফিজুল ইসলাম।
সীমান্তের বিতর্কিত অঞ্চল নিয়ে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারতের দ্বন্দ্ব বহুদিনের পুরনো। দীর্ঘ অচলাবস্থার পর ২০২৪ সালের অক্টোবর থেকে অনেকাংশে হ্রাস পায় দ্বিপাক্ষিক উত্তেজনা। সম্প্রতি বেইজিংয়ের নতুন প্রদেশ তৈরির ঘোষণার জেরে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় আবারও বেড়েছে উত্তাপ। এমন অনিশ্চিত পরিস্থিতিতে বিপদের কারণ হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর এই নেতার কখনো গরম কখনো নরম মনোভাব নিয়ে গভীর দুশ্চিন্তায় আছে ভারত। কিন্তু দিল্লির এমন উদ্বেগের কারণ কি? আঞ্চলিক বড় শক্তিগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হলে এর প্রভাব থেকে কি বাঁচবে বাংলাদেশ? মার্কিন নির্বাচনে জেতার পর নতুন প্রেসিডেন্টের অভিষেকে কারা উপস্থিত হবেন সেটা নিয়ে দেখা গেছে ব্যাপক গুঞ্জন। সেই অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন কোনো আমন্ত্রণ পাঠানোর খবর এখনও জানা যায়নি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ওয়াশিংটন সফরের উদ্দেশ্য ছিল মোদীকে আমন্ত্রণ জানাতে অনুরোধ করা। এমন মন্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে উপহাসের ঝড়। চীনের প্রতি সবসময়ই ওঠানামা করেছে ডোনাল্ড ট্রাম্পের নীতি। কখনো তিনি চীনকে হুমকি হিসাবে দেখেছেন, আরোপ করেছেন নিষেধাজ্ঞা, কখনো ঘোষণা দিয়েছেন অর্থনৈতিক যুদ্ধের, আবার কখনো বাড়িয়েছেন বন্ধুত্বের হাত। ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের প্রতি ট্রাম্পের এই অনিশ্চয়তা ক্রমবর্ধমান হারে বাড়াবে দিল্লির দুশ্চিন্তা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তাহলে সীমান্ত বিরোধ ও বাণিজ্যিক প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থানে থাকবে ভারত। কিন্তু যদি উল্টোটা ঘটে সেক্ষেত্রে কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়তে পারে নয়াদিল্লি। কিছুদিন আগে ভারতের বিরুদ্ধেও শতভাগ ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। চীনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে ভারতের উদ্বেগ ও গোটা পরিস্থিতির প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর। একদিকে দিল্লির সাথে ঢাকার রয়েছে মিত্রতার সম্পর্ক, অন্যদিকে বেইজিংয়ের সাথেও রয়েছে অর্থনৈতিক সংযোগ। আবার বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। ভারত চীন সম্পর্কে উত্তেজনা বাড়লে পোশাক শিল্প, বন্দর বাণিজ্য সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি হুমকির মুখে থাকবে সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা। সেক্ষেত্রে বাংলাদেশ কি কোনো পক্ষ নেবে নাকি সবার সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখবে, সেটা হবে মূল চ্যালেঞ্জ। নিজের প্রথম মেয়াদেই ডোনাল্ড ট্রাম্প শুরু করেছিলেন বাণিজ্য যুদ্ধ। দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আমদানি করা পণ্যের উপর ট্যারিফ বা শুল্ক অস্ত্রের ভয় দেখাচ্ছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন নতুন মেয়াদে কেবল চীন কিংবা ভারত নয়, বরং বিশ্বের সব দেশই টের পাবে ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির ধাক্কা। বর্তমান বিশ্ব রাজনীতিতে এক দেশের সিদ্ধান্তের প্রভাব পড়ে অন্য দেশেও। সেই হিসাবে এশিয়ার দুই বৃহৎ পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং এর জেরে তৈরি হওয়া নানা রকম সংকট হতে পারে আঞ্চলিক ভূরাজনীতির সবচেয়ে বড় নাটক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে ৩৪ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ মাসে বাইডেন প্রশাসনের বিদায়ের আগেই যুদ্ধবিরতি বাস্তবায়নের জোর তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কাতারে মধ্যস্থতার ধারাবাহিকতায় যুদ্ধবিরতির জন্য ৩৪ জিম্মিকে মুক্তির প্রস্তাবে সায় দিলেও বাস্তবায়নের জন্য সময় চেয়েছে হামাস। কাদের মুক্তি দেয়া হবে সেই তালিকা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস মুখপাত্র জানিয়েছেন মুক্তি পাবে শুধু শিশু, নারী, বৃদ্ধ আর অসুস্থরা। মুক্তির জন্য স্থায়ী যুদ্ধবিরতি আর গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে হামাস। জিম্মি মুক্তিতে টালবাহানার অভিযোগে ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন জিম্মিদের স্বজন আর সমব্যথীরা। এদিকে আগামী ২০ জানুয়ারি নতুন প্রশাসনের কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগেভাগেই যুদ্ধবিরতির চূড়ান্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। দক্ষিণ কোরিয়ার সিউলে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন জানান, যুদ্ধবিরতি কার্যকর করতে হলে আগামী ২ সপ্তাহের প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আন্তরিকতার সাথে কাজ করতে হবে। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজার বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে ২৪ ঘন্টায় হত্যা করা হয়েছে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে।
আরেকটি বিমান দুর্ঘটনার হাত থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন ৭৬ যাত্রী। এবার নেপালে ইঞ্জিনে আগুন নিয়ে নিরাপদে অবতরণ করেছে একটি যাত্রীবাহী ফ্লাইট। কাজাখস্তান আর দক্ষিণ কোরিয়ায় পরপর দুটি বিমান বিধ্বস্ত হয়ে ২ শতাধিক মানুষ নিহতের সপ্তাহ না পেরুতেই নেপালে বড় আরেকটি দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা। সোমবার সকালে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ইঞ্জিনে আগুন দেখতে পান পাইলট। বিমানটিকে ঘুরিয়ে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ত্রিভুবন বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। আগুনের ধোঁয়ায় পাইলট সামনের কিছু দেখতে না পারায় ভিওআর পদ্ধতিতে বিমানটিকে রানওয়েতে নামান। খারাপ আবহাওয়া বা আপৎকালীন পরিস্থিতিতে দৃষ্টিসীমা কমে গেলে এই পদ্ধতিতে শুধু বিমানবন্দরের রেডিও স্টেশন থেকে পাওয়া সিগন্যালের উপর ভর করে বিমান অবতরণ করানো হয়। বিমানটিতে থাকা ৭৬ জন যাত্রী সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থা বুদ্ধাইয়ার। বিমানটি কাঠমান্ডু থেকে নেপালের ভদ্রপুর শহরে যাচ্ছিল। রাশিয়ার কার্স প্রদেশের বিশাল ভূখণ্ড এখনও ইউক্রেনের সেনাদের দখলে আছে বলে জানিয়েছে কিয়েভ। এরই মাঝে ওই অঞ্চলে নতুন করে হামলা জোরালো করেছে তারা। গত বছরের আগস্টে অতর্কিতে হামলা চালিয়ে কার্সের অনেক অঞ্চল দখল করে নেয় ইউক্রেনের সেনারা। তখন থেকেই ওই এলাকায় ব্যাপক লড়াই চলছে। এদিকে শেষ সপ্তাহে লুহান্স্কে তীব্র লড়াইয়ে ৮,০০০ বেশি ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ২ সপ্তাহ পর আরও বেকায়দায় পড়ে যেতে পারে ইউক্রেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ইউক্রেনকে সব ধরনের সহায়তা কমিয়ে দেওয়ার কথা বলে আসছেন তিনি। এ অবস্থায় লড়াইয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় যাওয়ার চেষ্টা করছে কিয়েভ। এরই অংশ হিসেবে রাশিয়ার কার্স প্রদেশে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনারা ওই অঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে। রবিবার কার্সকে আকাশপথেও হামলা চালায় তারা। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রবিবার বিভিন্ন দিক থেকে কার্সকে হামলা চালায় সেনারা। অতর্কিত এসব হামলায় হতচকিত হয়ে পড়ে রুশ বাহিনী। হামলায় তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবিও জানিয়েছে কিয়েভ। তারা বলছে রাশিয়ার যা প্রাপ্য তাই বুঝিয়ে দেয়া হচ্ছে। গত বছরের আগস্টে কার্সকে অনুপ্রবেশ করে প্রথমবারের মতো হামলা শুরু করে ইউক্রেনীয় সেনারা। দ্রুত গতিতে একের পর এক ভূখণ্ড দখলে নিতে থাকে তারা। পরে রুশ হামলায় কিছুটা পিছু হটলেও এখনও কার্স্কের বিশাল ভূখণ্ড নিজেদের দখলে আছে বলে জানিয়েছে কিয়েভ। এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে রবিবার কার্সকে ইউক্রেনীয় সেনাদের হামলা প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সোমবার কার্স্ক লক্ষ্য করে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় শেষ ২৪ ঘণ্টায় কার্সকে ৫৪০ জনের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। আগস্ট থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে প্রায় ৪৮,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি মন্ত্রণালয়ের। অন্যদিকে লুহান্স্কে ইউক্রেনীয় ও ভাড়াটে সেনাদের একাধিক অনুপ্রবেশ ও হামলা চেষ্টা প্রতিহত করার দাবি জানিয়েছে রুশ বাহিনী। শেষ সপ্তাহে ওই অঞ্চলে ইউক্রেন ৮,৫০০-এর বেশি সেনা হারিয়েছে বলে জানায় তারা। এছাড়া রবিবার ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ার একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুড়ে মিগ-29টিকে ভূপাতিত করে। এদিকে ট্রাম্প ক্ষমতায় এলে তার সাথে যৌক্তিক আলোচনার ভিত্তিতে রাশিয়ার সাথে সমঝোতায় যাওয়া যায় কিনা সে ব্যাপারটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধে ইতি টানার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন তিনি। জেলেনস্কি বলেন, যুদ্ধবন্ধের প্রশ্নে শুরুতে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। সেই আলোচনায় থাকবে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি। তারপর সম্মিলিতভাবে রাশিয়ার সাথে সমঝোতার ব্যাপারে আলোচনা করা যাবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।